আমরা লেকচার 1-এ একটা কনসেপ্ট বলছিলাম যে এনার্জিটা হচ্ছে প্রডিউসার থেকে প্রডিউসড হয়, এবং প্রডিউসার যখন এনার্জি প্রডিউস করবে তখন তার সোলার এনার্জি প্রয়োজন হয়, নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়। তারপর প্রডিউসার কিছু প্রডিউস করে, সেটাকে কনজিউম করে, আমরা যারা কনজিউমার্স আছে তারা কনজিউম করে। তারপর হচ্ছে কনজিউমাররা কনজিউম করার পর ডিকম্পোজে চলে যায়, ইদার সেটা ওয়েস্টের ফর্মে অথবা হচ্ছে ডেড বডির থ্রুতে ডিকম্পোজ হয়। তো এই যে ফ্লোটা আমরা সম্ভবত লেকচার 1-এ দেখাচ্ছিলাম, সেই ফ্লোর থ্রুতে হচ্ছে এনার্জি যে মুভ করতে থাকে, সেই এনার্জির মুভমেন্টটা সম্পর্কে আমরা একটা ছোট্ট জেনারেল একটা ফ্লো পড়ছিলাম। তার মানে হচ্ছে আমরা মেকানিক্যাল মানে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে এনার্জি পড়ে আসছি, সেটা হচ্ছে ওয়ান পার্ট অফ দ্যাট এনার্জি। এনার্জি বলতে তাহলে কী বোঝায়? এনার্জি হচ্ছে দ্য ক্যাপাসিটি অফ ফিজিক্যাল সিস্টেম টু পারফর্ম ওয়ার্ক, মানে কাজ করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে শক্তি। এটা বিভিন্ন ফর্মে আমরা পাই। একটা হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি ফর্মে পেতে পারি, যেটা আমরা মেকানিক্সে পড়ছি, পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি এই ফর্মেটে পড়ছি। হিট এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, অনেক রকমের ফর্মেট আছে। এনার্জির যে আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে আমরা যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্সের জায়গা থেকে দেখার চেষ্টা করছি, এনার্জি হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিরও মুভার হচ্ছে এনার্জি। কেন? কারণ ওই এনার্জি কাজ করতে যে শক্তিটা লাগে, তার পাশাপাশি হচ্ছে শক্তির যে উৎপাদন, সেটাও ইকোনমিক্সের মধ্যে আমরা পড়াশোনা করি। ঠিক আছে? এবং ইকোনমিক্সের জায়গা থেকে এটাও বলা হয় যে এনার্জি কনজাম্পশন হচ্ছে একটা কান্ট্রির ইকোনমিক গ্রোথ, তাদের এনার্জি কনজাম্পশন দেখে বোঝা যাবে। স্পেশালি আফটার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইকোনমিক গ্রোথটাকে হচ্ছে কি ওইটা দিয়ে মার্ক করা হয়েছে, সে কতখানি এনার্জি কেউ ব্যবহার করতে যাচ্ছে। এনার্জি কীরকম টাইপ হতে পারে, আমরা দুইটা স্কেলে এনার্জি টাইপ পড়বো। একটা হচ্ছে প্রাইমারি এনার্জি, সেটা যেটা নেচারে পাওয়া যায়, যেটাকে পাওয়ার জন্য নেচারের উপরে কোনো এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল অ্যাকশন নিতে হয় না, এমনিতেই আমি তার র ফরম্যাটে নেচার থেকে পাই, ওইটা প্রাইমারি এনার্জি। আরেকটা হচ্ছে কমার্শিয়াল এনার্জি, যেটাকে এনার্জি ফর্মেটে নিতে হলে বাইরের কোনো একটা অ্যাকশন দিতে হয়, এক্সটার্নাল কোনো একটা কাজ করতে হয়। যেমন ইলেকট্রিসিটি জেনারেট করা, ইলেকট্রিসিটি যে ইলেকট্রিক্যাল এনার্জি যে জেনারেট করা হচ্ছে, এটার পাশাপাশি আমরা যে ফুয়েল ইউজ করে যে এনার্জিটা আমরা পাই, মেকানিক্যাল এনার্জি পাই, সেই সব কিছু হচ্ছে কমার্শিয়াল এনার্জির মধ্যে পড়বে। সোর্সেস অফ এনার্জি কীরকম? সোর্স অফ এনার্জি হচ্ছে দুইভাবে ডিফাইন করা হয়, দুইভাবে অ্যাজ ইন দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে নন রিনিউয়েবল বা কনভেনশনালি আমরা যে এনার্জি সোর্সগুলো পাই সেটা, তার মধ্যে নাম আসবে হচ্ছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েলগুলো কী কী? কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম, তেল এবং কেরোসিন, এরা হচ্ছে ফসিল ফুয়েলের মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি, সেটাও নন রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। এটা ফিগারের মধ্যে এটা জাস্ট নামগুলো বলে দেওয়া হচ্ছে, এই সবগুলোকে হচ্ছে নন রিনিউয়েবল ক্যাটাগরিতে আমরা ফেলছি। কেন এটাকে নন রিনিউয়েবল বললাম? কারণ এই ফুয়েলগুলো যে কটা নাম আমরা বললাম, সবকটা হচ্ছে একবার আপনি ব্যবহার করতে পারবেন, একবারের বেশি অনেকবার আপনি একই জিনিসকে ব্যবহার করতে পারবেন না। যার মানে হচ্ছে আপনি যখন এটা যখন ওই ফরম্যাটটা যখন চেঞ্জ হয়ে গেল, তখন তাকে যেহেতু আমি রিপ্লেনিশ করতে পারছি না, এই জন্য তাকে নন রিনিউয়েবল বলে। তারপর আমরা মাথায় প্রশ্ন আসতে পারে যে কয়লা যেটা, সেটা তো আমি ন্যাচারালি কয়লা পাই, তার মানে কোনো কিছুকে বার্ন করেও তো আমরা কয়লা পেতে পারি, বা ন্যাচারালি যে কয়লার খনি পাওয়া যায় বা গ্যাসের খনি পাওয়া যায় ন্যাচারালি পাচ্ছি, তাহলে এটা তো নেচার থেকেই সামহাও এটা জেনারেট হয়েছে বলে আমরা পাচ্ছি। তাহলে এটাকে নন রিনিউয়েবল কেন বলতেছে? নন রিনিউয়েবল বলতেছে তার কারণ হচ্ছে এটা রিপ্লেনিশ হইতে অনেক লম্বা সময় লাগে, মিলিয়ন্স অফ ইয়ার্স লাগতে পারে একটা কয়লা খনি আবার রিপ্লেনিশ হইতে। ঠিক আছে? সো আমরা নর্মালি ধরেন কাঠ পোড়ানোর পরে যে কয়লা পাচ্ছি, সেটাকে আমি তারপর আবার ফসিল ফুয়েল হিসেবে সাথে সাথে ব্যবহার করতে পারবো না। বুঝতে পারছি? মানে মাস স্কেলে অ্যাটলিস্ট ব্যবহার করতে পারবো না। পার্সোনাল ইউজ বা ইন্ডিভিজুয়াল ইউজের জন্য বা ডোমেস্টিক ইউজের জন্য ওই ছোটোখাটো এনার্জি সোর্স হতে পারে, কিন্তু সবার জন্য ওটাকে এনার্জি সোর্স হিসেবে আমরা কাউন্ট করতে পারি না। সো নন রিনিউয়েবল এনার্জির মেইন সুবিধাটা হচ্ছে কনভেনশনাল, এটার ব্যবহার করা খুব সহজ, সহজে আমরা অ্যাভেলেবেল পাইও, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা রিপ্লেনিশ করা যায় না। সো এটা ফাইনাইট একটা সোর্স, এটা এই সোর্সের অ্যামাউন্টটা লিমিটেড। তারপরে আসবে হচ্ছে নন রিনিউয়েবল সোর্সেস, সেটা একটা অল্টারনেটিভ ওয়ে। রিনিউয়েবল সোর্সের মধ্যে আছে হচ্ছে সোলার, উইন্ড, জিওথার্মাল, টাইডাল, বায়োমাস, বায়োফুয়েল এবং হাইড্রো পাওয়ার। সোলার হচ্ছে সূর্য থেকে আমরা যে তাপশক্তি এবং আলোক শক্তি পাই, সেটাকে ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করা বা অন্য ফর্ম অফ এনার্জি তৈরি করা। আরেকটা হচ্ছে পড়েছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জিটা
উইন্ডকে ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করা। জিওথার্মাল হচ্ছে আর্থের যে নিজস্ব টেম্পারেচার আছে সেই হিটটাকে ইউজ করে এনার্জি ব্যবহার করা। টাইডালকে বলা হচ্ছে সমুদ্রের স্রোতের কারণে, স্রোতটা যেহেতু বহমান, সমুদ্রের স্রোতে যেহেতু বহমান, সেটাকে ব্যবহার করে এনার্জি জেনারেট করা যেতে পারে। বায়োম্যাস এবং বায়োফুয়েল হচ্ছে কি আমরা নেচারে যে জিনিসগুলো পাই সেগুলোর ফর্মকে অল্টার করে যে এনার্জি আমরা পেতে পারি, যেটা রিনিউ করার রেটটা অনেক অনেক শর্টার, লম্বা না, শর্টার। হাইড্রো পাওয়ার হচ্ছে পানি ব্যবহার করে যে এনার্জি হয়। আমি যখন অন্য সেকশনে ক্লাস করছিলাম আমাকে একজন জিজ্ঞাসা করছেন যে টাইডাল এবং হাইড্রো পাওয়ার দুজনেতে পানিকে ব্যবহার করে এনার্জি হচ্ছে, তাহলে আমরা আলাদা করে কেন লিখতেছি? এটা একটা কোয়েশ্চেন ছিল, আমার কাছে মনে হয় আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে। টাইডালটা হচ্ছে সমুদ্রের স্রোতকে ব্যবহার করি, আর হাইড্রো পাওয়ার যেটা সেটা হচ্ছে গ্র্যাভিটির কারণে পানি যখন উপর থেকে নিচে পড়ে তখন যেই ওর যে ন্যাচারাল ফ্লো, ওই ফ্লোয়ের টেন্ডেন্সির কারণে যদি আমি এনার্জি জেনারেট করতে পারি ওটাকে হাইড্রো পাওয়ার বলে। সো ইউনিট এলিভেশন অ্যান্ড ওয়াটার বোথ। আর টাইডালের জন্য কিন্তু এলিভেশন প্রয়োজন নেই, বরং টাইডালটা হচ্ছে লো এলিভেশন হলেই ভালো, সমুদ্র থেকে এনার্জি এক্সট্র্যাক্ট করাটা সহজ হবে। আমাদের দেশে কনটেক্সটে সোলার এনার্জির ব্যবহার নিয়ে অনেক কাজ হয়েছে অলরেডি, এখনও হচ্ছে। উইন্ড নিয়ে উইন্ড প্ল্যান্ট একটা করা হয়েছে, ওটা এখনো আর কি প্রাইমারি লেভেলে আছে, ওটা যে খুব মানে ওয়াইড স্প্রেড ব্যবহার করা হয় নাই। বায়োমাস বায়োফুয়েল আমরা ব্যবহার করি কিন্তু মাস স্কেলে ব্যবহার করি না, কিন্তু আমাদের দেশে এটার প্রচলন আছে, আমরা ব্যবহার করি আসলে। হাইড্রো পাওয়ার আমাদের দেশে আসলে ভালোভাবেই প্রচলিত, আপনারা জেনে থাকবেন। পানি থেকে যেই বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে বাংলাদেশে অনেকগুলোই আছে, হয়তো নাম জেনে থাকবেন। ঠিক আছে, এখানে তিনটা ফিগার দেওয়া আছে। একটা ফিগার হচ্ছে উইন্ড থেকে যে এনার্জি জেনারেট করে সেটার ছবি দেওয়া আছে, সেটার নিচে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন সেটা সোলার এনার্জি। ডান পাশে হচ্ছে হাইড্রো পাওয়ার যেখান থেকে আসে, আর হচ্ছে বায়োমাসকে যখন ফুয়েল হিসেবে ব্যবহার করি সেরকম একটা প্ল্যান্টের একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, এই সবগুলোর ব্যাপারেই রিনিউয়েবলের জন্য যে চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে ধরো রিনিউয়েবল সোর্সটা আমি নেচার থেকে অটোমেটিক্যালি পাচ্ছি, এটা কিন্তু আমাকে নেচারকে কোনো রকম অল্টার করতে হচ্ছে না, নেচারে যা কিছু আছে সেটাকে ব্যবহার করে আমি এনার্জি নিচ্ছি। তাহলে মনে হতে পারে যে তাহলে এটা খুব সহজে সাস্টেইনেবল, নেচার অ্যাভেলেবল, এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না। কিন্তু আসলে ব্যাপারটা এরকম যে আমি এনার্জিটা পাবো কিন্তু এনার্জি স্টোর করতে পারি না আমরা। হ্যাঁ, এনার্জি যে জায়গায় যেটা থ্রুতে স্টোর করবো সেই প্রসেসটা আবার খুব বেশি সাস্টেইনেবল না। যে ধরনের ব্যাটারি ব্যবহার করে এই সোর্সগুলোকে বা এই এনার্জিগুলোকে আমি ধরে রাখতে পারি সেই ব্যাটারিগুলো প্রচণ্ড আনসাস্টেইনেবল। ঠিক আছে, তো ওইটা নিয়ে প্রচুর টেকনোলজিক্যাল কাজ হচ্ছে। আর কিছু ইনোভেটিভ রিসার্চ আইডিয়াও আছে এই রিনিউয়েবল সোর্সের উপর ভিত্তি করে। ফর এক্সাম্পল আপনি যদি, আমি রিসেন্টলি এরকম একটা আইডিয়া শুনছি যে একজন বলছে যদি এরকম একটা জ্যাকেট কেউ বানাতে পারে, যে জ্যাকেটের ম্যাটেরিয়ালটা হবে হচ্ছে সোলার প্যানেলে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেটা, এবং ওই জ্যাকেট পরে যদি কেউ সূর্যে হাঁটতে থাকে তাহলে ওইটা থেকে সে এনার্জি কনভার্ট করতে থাকবে, এবং আপনি কনভার্ট করতে থাকলে ওই জ্যাকেটটা পরা অবস্থায় আপনি ওই কোনো একটা মোবাইল বা যে ডিভাইসগুলো ব্যাটারির প্রয়োজন হয় সেগুলোকে আপনি ওই ওই জ্যাকেটের সাথে কানেক্ট করে, ওই প্যানেলটার সাথে কানেক্ট করে রানিং ওই এনার্জিটা ইউজ করতে পারবেন। দ্যাটস এ রিসার্চ আইডিয়া, সেটা এরকম রিসার্চ চলছে এবং এই আইডিয়াটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো খেয়াল করে দেখেন যখন আমি এরকম পোর্টেবল কোনো এনার্জি সোর্সের কথা বলতেছি যেটা রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার করে, সেটা ওই স্টোর করার যে লিমিটেশনটা সেটা কিন্তু এলিমিনেট করে দেয়। সো তো তার মানে হচ্ছে কি আমার রিসার্চ কোয়েশ্চেন মধ্যে এটা থাকতে হবে যেটা কি ইকোনমিক কিনা, এটা কি সবার জন্য অ্যাফোর্ডেবল হবে কিনা, এবং আসলে কতটা এনার্জি সে রূপান্তরিত করতে পারবে সেই ব্যাপারটা রিসার্চের মধ্যে আসতে পারে। ঠিক আছে, আই হোপ আই এম মেকিং সেন্স। নন রিনিউয়েবল এবং রিনিউয়েবল সম্পর্কে যা কিছু আমি কথাগুলো বললাম সেগুলোকে যদি আমি একটা টেবুলার ফর্ম্যাটে কম্প্যারিজন করে দেখেন, নন রিনিউয়েবল যে ফাইনাইট সোর্সেস, ওর সাপ্লাই লিমিটেড, এর চেয়ে বেশি সাপ্লাই আমাদের জন্য খুব সহজেই বের করা সম্ভব না। রিনিউয়েবল অন দ্য আদার হ্যান্ড, এটার সাপ্লাইটা কন্টিনিউয়াস, এখন পর্যন্ত আমরা জানি এটা কন্টিনিউয়াস সাপ্লাই আমাদের জন্য চলতেছে, বিকজ দ্য ওয়ে আর্থ ইজ মুভিং অ্যান্ড সানটা যে পজিশন আছে সেই পজিশন আমরা ধরে নিতে পারি এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। নন রিনিউয়েবল কন্ট্রিবিউটর হচ্ছে ও কার্বন এমিশনের বড় একটা কন্ট্রিবিউটর, কারণ নন রিনিউয়েবল যা কিছু সোর্স আমরা দেখলাম প্রত্যেকটাই মূলত কিছু না কিছু বার্ন করে এবং প্রচণ্ড হিট জেনারেট করে, যেটার কারণে কার্বন এমিশনটা অনেক বেড়ে যায়। সো গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে আমরা যে প্রচুর পরিমাণে নন রিনিউয়েবল সোর্সেস ব্যবহার করি সেটার জন্য দায়ী হবে এই কার্বন এমিশন। রিপ্লেস করতে অনেক বেশি সময় লাগে, এটা আমরা একটা পয়েন্ট বলছি।
কিন্তু আবার এটার খরচ কিন্তু ইনিশিয়াল কস্ট অনেক কম, কারণ এটা নোন টেকনোলজি, এটা ব্যবহার করা আমরা সবাই জানি, অলরেডি অনেকবার টেস্টেড, হ্যাঁ, এস্টাবলিশড একটা ফরম্যাট যেটাতে নন রিনিউয়েবল সোর্স থেকে আমরা এনার্জি এক্সট্র্যাক্ট করতে পারি। অ্যাজ অপোজ টু রিনিউয়েবল সোর্সের জন্য এটা রিনিউ খুব তাড়াতাড়ি হয়, সোর্সগুলো হচ্ছে পলিউশন আসলে করে না, বিকজ ভেরি ন্যাচারাল প্রসেস, এবং এটা গ্রিন এনার্জির একটা সোর্স হিসেবে এটাকে মার্ক করা হয়েছে। গ্রিন বলতে সাস্টেন, গ্রিন দিয়ে সাস্টেনেবিলিটিকে মার্ক করে। শর্টার টাইমের মধ্যে রিপ্লেনিশ করা সম্ভব, কিন্তু এই টেকনোলজিটা অনেক অ্যাডভান্সড এবং রিসেন্ট। অ্যাডভান্স হওয়ার কারণে এটাকে এস্টাবলিশমেন্ট কস্ট অনেক বেশি, মেনটেনেন্স কস্টটা কনভেনশনাল ওয়ের থেকে একটু বেশি, যেহেতু সে নন কনভেনশনাল ওয়ে। বাংলাদেশের নন রিনিউয়েবলের সিচুয়েশনটা যদি একটু চিন্তা করি, বাংলাদেশ হচ্ছে ন্যাচারাল গ্যাসের 16th লার্জেস্ট প্রডিউসার। ন্যাচারাল গ্যাস, বাংলাদেশে অনেকগুলো গ্যাসের খনি আছে, এবং আমাদের দেশের যে ডোমেস্টিক এনার্জি ডিমান্ড আছে তার বেশিরভাগই দেখেন গ্যাস সাপ্লাই থেকেই ফুলফিল করা যায়। গ্যাস সাপ্লাইগুলো হচ্ছে তিতাস, জালালাবাদ, হবিগঞ্জ, বিভিন্ন গ্যাস ফিল্ড থেকে এই গ্যাসগুলো সাপ্লাই করা হয়। তেলের চাহিদা আমাদের দেশে অনেক আছে, গ্যাসের পাশাপাশি আমরা তেলও প্রচুর ব্যবহার করি, স্পেশালি ভেহিকলের জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য। আমাদের দেশে অনেক পরিমাণ তেল ইম্পোর্ট করা হয়। অ্যামাউন্টটা একটু দেখেন, 1.31 মিলিয়ন মেট্রিক টনস অফ ক্রুড অয়েল এবং 4.3 মিলিয়ন মেট্রিক টনস অফ রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস প্রতি বছরে ইম্পোর্ট করে। এবং এটা যে এই যে ইম্পোর্ট যে হচ্ছে, এটাতে আমাদের ইকোনমির অনেক গ্রোথ হয়, বিকজ আমরা এটা ইম্পোর্ট করতে পারি। আরও কিছু খনিও আমাদের দেশে আছে অ্যাভেলেবেল, যেটা একটা হচ্ছে কয়লা খনি। আমরা 5টা কয়লা খনির নাম দিচ্ছি এখানে: বড়পুকুরিয়া, 1 নম্বর সোফার, খালাসিপুর, ফুলবাড়ি, জামালগঞ্জ এবং দিঘিপাড়া। এই 5টা কয়লা খনি আছে। এই কয়লা খনি থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, এবং আমাদের দেশে যে ডোমেস্টিক ইলেকট্রিকের ইলেকট্রিক যে ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা এখান থেকে ফুলফিল করা হয়। অনেক ক্ষেত্রে কয়লা খনি থেকে ফুলফিল করা হয়। আমরা রিনিউয়েবলের জন্য সেম এই টাইপের একটা সিমিলার একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখাবো। তারপর হচ্ছে এলপিজি ডিমান্ড আমাদের দেশে হচ্ছে কুকিংয়ের জন্য এলপিজিটা অনেক বেশি ব্যবহার করে, তো এটা আমাদের ইকোনমির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, এলপিজির ইম্পোর্ট এবং এক্সপোর্ট বোথ। প্রাইভেট সেক্টর থেকে দেখেন কতখানি ইম্পোর্ট করে, 1.53 মিলিয়ন মেট্রিক টন, আর পাবলিক সেক্টর হচ্ছে অনেক অল্প। তো সব মিলিয়ে হচ্ছে কান্ট্রির যে এলপিজি ডিমান্ড সব বেশিরভাগই হচ্ছে এই জায়গাটা থেকেই ফুলফিল হয়ে যায়। ঠিক আছে। নন রিনিউয়েবল আরেকটা হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসেস। কাতার এবং ওমানে আমরা এই কোয়ান্টিটি ওখান থেকে নিয়ে আসি, ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য দেখেন একটা খরচ, একটা এস্টিমেট, ছোট্ট একটা এস্টিমেট আছে, একটা 1 বছরের জন্য শুধু 4,555 মিলিয়ন ইউএসডি খরচ হয়েছে জাস্ট ওইখান থেকে এলএনজি নিয়ে আসলাম। সো আমাদের ডিমান্ডটা কত পরিমাণ হাই, ওটা একটু চিন্তা করবেন, ওইটার সাথে কম্পেয়ার করবেন। এটার অপোজিট এন্ড যেটা রিনিউয়েবল সোর্সের জন্য বায়োফুয়েল আমাদের দেশে নতুন করে ব্যবহার করা হয় না, আমাদের ট্রেডিশনালি আমরা বায়োফুয়েল অনেক ব্যবহার করি। বায়োফুয়েল হচ্ছে খুব ভালো অল্টারনেটিভ, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গা থেকে দেখলে বায়োফুয়েলটা আসলে ওই কীভাবে এটাকে সবার জন্য প্রডিউস করা হবে, ওই টেকনোলজিগুলো এখনও ফিক্সড হয়নি। বাট ওইটা যদি কেউ ওই ন্যাচারাল প্রসেসে ব্যবহার করতে চায়, এটা আমাদের জন্য আমরা অনেক এনকারেজ করি যে বায়োফুয়েল ব্যবহার করা হোক। রিনিউয়েবলের মধ্যে সব থেকে বড় আমরা যেটাকে বলি সোলার এনার্জি, যেটা সব জায়গায় অ্যাভেলেবল, এবং আমাদের দেশের ওয়েদার অনুযায়ী আমরা প্রচুর সূর্য পাই। সূর্যের আলো অনেক বেশি পাই, সারা বছরই মোটামুটি আমরা সূর্যের আলো দেখতে পাই। এই কারণে আমাদের জন্য রিনিউয়েবল এনার্জিটা ব্যবহার করা এবং রিনিউয়েবল এনার্জি হিসেবে সোলার এনার্জিটাকেই ডমিনেন্ট করে রাখাটা আমাদের জন্য অনেক বেশি সহজ। তো আমাদের দেশে সোলার এনার্জি হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে। একটা প্ল্যান্টের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ময়মনসিংহের একটা প্ল্যান্টের কথা বলা হয়েছে, যেটা ন্যাশনাল গ্রিডে কানেক্ট করা হয়েছে। এটা ছাড়াও আরও কিছু মানে ইন্টিগ্রেটেড না, এরকম ইন্ডিভিজুয়াল ব্যবহার করা হচ্ছে, এরকম সোলার প্যানেল পাওয়া যায় অনেক অনেক জায়গায়। দেখবেন যে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল দিয়ে কেউ ভরে রাখছে, ওখান থেকে সে ওইটা জেনারেট করতে পারে। আপনার কি বগা লেকে গেছেন কেউ? ইয়েস ম্যাম, গিয়েছি। ওইখানে কারেন্ট সোর্স কি খেয়াল করেছেন কি? বেসিক্যালি তো ম্যাম হচ্ছে ওখানে যে ওয়েভটা থাকে, মানে ওয়াটার ফ্লো এর যে ওয়েভটা থাকে ওয়াটারফল থেকে।
ভোগালিকের ওই যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টগুলোর উপরে কিন্তু সোলার প্যানেল আছে। ওরা ওইখান থেকে জি সোলার ম্যাম, ছোট ছোট সোলার সোলার লাইটস প্যানেল আছে, আছে। খুব ছোট ছোট ইন্ডিভিজুয়াল ইউজের, খেয়াল করে দেখেন এই গ্রিডের মধ্যে করে ইন্ডিভিজুয়াল ইউজের জন্য করা। সো ওইটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি ওইখানে আমাদের সারা বাংলাদেশে যে ন্যাশনাল গ্রিড সেই গ্রিডের সাথে কানেক্টেড না, কিন্তু ওইখানে কিন্তু সারা সারা দিন রাতি লাইট জ্বলে, রাইট? ফোন চার্জ করা যায়। সো আমি সোলার এনার্জি ব্যবহার করে ওই জায়গাটা, ওই রিমোট জায়গাতেও একটা ট্যুরিজম বেসড একটা ইকোনমি তৈরি করা গেছে ওই জায়গাটা। তার মানে সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাপাসিটিতে সোলার এনার্জি ব্যবহার করা হয়। একটা নিউয়ার টেকনোলজি আসছে, টেকনোলজি বলবো না, একটা ইনোভেশন আসছে। সেটা এরকম যে আমাদের দেশে যেই আবাদি জমি হয়, সে আবাদি জমিগুলোতে তো অনেক লম্বা জায়গা পরিমাণ ফাঁকা জায়গা থাকে না। তো আবাদি জমিতে যেখানে আমি ফসল উৎপাদন করছি সেখানেই যদি সোলার প্যানেল বসায় দিই, মানে একই জমিতে উপরে সোলার প্যানেল এবং নিচে যদি আবাদ করা হয়, তাহলে একটা ল্যান্ড ব্যবহার করে দুই রকমের প্রোডাক্টিভিটি পাওয়া যায়। এরকম একটা ইনোভেশন আছে, সেই ইনোভেশনটা নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। যদি এস্টাবলিশ করা যায়, কান্ট্রি ওয়াইড যদি এস্টাবলিশ করা যায়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এখানে একটা এক্সাম্পলের ছবি দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে বাম পাশের ফিগারটাতে, নিচে দেখেন এটা হচ্ছে আবাদি জমি। যেহেতু অনেক লম্বা জায়গা জুড়ে আনসাপোর্টেড ফাঁকা জায়গা আমি দেখতে পাই আবাদি জমির জন্য, তার উপরে যদি এভাবে প্যানেল আমি মার্ক করে ফেলি বা প্যানেলটা ক্রিয়েট করতে পারি, তাহলে দেখেন দুইটাই হয়ে গেল না, একই জমি ব্যবহার করে, মানে মাল্টিপল মাল্টিপল ইউসেজ হইলো, পাশাপাশি কারেন্টও জেনারেট হলো। এবং এটাকে আরও সহজতর কীভাবে করা যায়, সহজতর কীভাবে করা যায় বলতে প্যানেলগুলোকে আরও এফিসিয়েন্ট কীভাবে করা যায়, এবং যেই এনার্জিটাকে সে ধরে রাখবে সেই ব্যাটারিটাকে কীভাবে আরও সহজ করা যায়, সেটার জন্য অনেক রিসার্চ চলতেছে। এটা রিসার্চ সব থেকে আগে আছে সম্ভবত জাপান। আপনারা খুঁজে দেখবেন, আমার যত জানা আছে জাপান এটা তো অনেক আগে আছে। ইউএসএ তো এটা নিয়ে অনেক কাজ হচ্ছে সোলার এনার্জি ব্যবহার করা নিয়ে, কিন্তু ওইখানে হচ্ছে ওদের উইন্টারের সময় একদমই সূর্য দেখা যায় না, তো এটা একটা চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য আমার ওই চ্যালেঞ্জটা নাই। উইন্ড এনার্জি নিয়ে বাংলাদেশ কিছু পরিমাণে এক্সপ্লোর করছে। উইন্ড কোস্টাল এরিয়াতে আমাদের আসলে উইন্ড নিয়ে এনার্জি জেনারেট করার সুযোগ কম, আমাদের কোস্টাল এরিয়াতেই শুধুমাত্র এটার এরকম সুযোগ আছে। সারা বাংলাদেশ তো প্লেন ল্যান্ড এবং আমরা তো বদ্বীপ, একটু নিচু, তো এখানে উইন্ড কন্টিনিউয়াসলি আসতে থাকে এরকম জায়গায় শুধুমাত্র কোস্টাল এরিয়া এবং পাহাড়গুলোতে। তো একটা পাইলট প্রজেক্ট করা হয়েছিল সিশোরে, দেখেন কুতুবদিয়াতে কক্সবাজারে একটা পাইলট করা হয়েছিল, কিন্তু এটা এখনও মানে ওই মেইন 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 স্ট্রিম ওইটা একটা সোর্স হিসেবে আমরা এখন মার্ক করতে পারবো না পাইলট যেহেতু, বাট ওইটা নিয়ে কাজ হওয়ার সুযোগ আছে, মানে আমরা এখানে করতে পারবো হোপফুলি। আরও পোটেনশিয়াল আছে হচ্ছে টাইডাল এনার্জিতে, যেহেতু সমুদ্র আমাদের আছে টাইডাল এনার্জি করা যেতে পারে, বা টাইডাল এনার্জির ওই টেকনোলজিটাই এখনও 100% এস্টাবলিশড বলা যাবে না, ওটা এখন আরও এক্সপেরিমেন্টের দরকার আছে এটা করার জন্য। নিউক্লিয়ার পাওয়ার নিয়ে আমাদের দেশে কাজ হচ্ছে অলরেডি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা যেটা একটা ফেজ বোধহয় অলমোস্ট কমপ্লিট, ওটা এই বছর হোপফুলি বলা হচ্ছে, এই বছর, গত বছর বলা হয়েছিল 2025, এবছর 2026 বলা হচ্ছে, দেখা যাক ওটা যদি ফাংশনাল হয় এবং ওটা যখন কারেন্ট সাপ্লাই করতে পারবে, তখন দেখা যাবে আমাদের ইলেকট্রিসিটির যে ডিমান্ড সেটা অনেকখানি ও ফুলফিল করতে পারবে। এবং সেকেন্ড ফেজ যেটা, সেটা যদি আরও করতে পারে সেটা আরও বেশি আমাদের জন্য ইউজফুল হবে। আমরা এটা ফার্স্ট টাইম আমরা করতেছি বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা, এনার্জি জেনারেট করা, ঠিক আছে? তো আমরা যদি আরেকটা সিনারিও দেখি, যে সিনারিওতে বেসিক্যালি একটা টোটাল ইউসেজ অফ এনার্জি দেখানো হয়েছে বাংলাদেশের জন্য। একটু দেখেন আমাদের সব থেকে বেশি যেই সোর্সটা থেকে আমরা এনার্জি নেই সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, 46%। তারপরে কি আছে, অয়েল 24, তারপর সব এলএনজি এলপিজি এরা দুজন মিলে হচ্ছে প্রায় 14%। একটু খেয়াল করে দেখেন যে কটা সোর্স দেখাচ্ছি তার মধ্যে রিনিউয়েবল কতখানি আছে, খুঁজে পাচ্ছেন রিনিউয়েবল গুলাকে? এই যে একটা হাইড্রো পাওয়ার আর একটা সোলার আর উইন্ড পাওয়ার, 0.53%, মানে 1%-এর মতন আর কি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যেতে চাই, তাহলে আমাদের এই এনার্জি সিচুয়েশনটাকে অবশ্যই নন রিনিউয়েবল থেকে আস্তে আস্তে রিনিউয়েবলে নিতে হবে। তো এটা রিনিউয়েবলের নাম আমাদের কাছে মনে হয়, যদি থিওরিটিক্যালি শুনি তাহলে মনে হতে পারে খুব সহজ ব্যাপার, আমরা আস্তে আস্তে ওই প্ল্যানগুলো থেকে ইউসেজ কমায় আনবো। কিন্তু যখনই কোনো নতুন টাইপ অফ এনার্জি বা ইনোভেশনকে পলিসির মধ্যে আনতে হয়, তখন অনেক ভ্যারিয়েবলস চলে আসে। যেহেতু রিনিউয়েবল সোর্সগুলো এখনও রিসেন্টলি বের হয়েছে
এবং অনেক অ্যাডভান্স টেকনোলজি, সেটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা এবং আমাদের ওই অ্যাওয়ারনেস আছে কিনা যে আমরা জানাশোনা মেথড থেকে অজানা একটা মেথডে শিফট করতে পারবো, সেটা নিয়ে অনেক রিসার্চের প্রয়োজনীয়তা আছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যারা আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি তারা ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টের সাথে এটাকে রিলেট করতে পারি কিনা ওইটা নিয়েও অনেক কাজ করার জায়গা আছে। তো এই অ্যাডাপ্টেশনগুলো কীভাবে হবে সেটা একটা লং ওয়ে, কিন্তু আমরা অ্যাজ পিপল যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তারা যদি এটাকে ভালোভাবে বুঝতে পারি এবং প্রমোট করতে পারি, তাহলে দের ইজ এ পসিবিলিটি যে আমাদের নেক্সট জেনারেশন এই মানে এই সেম চার্টটাকে আরও ডিফারেন্টভাবে দেখতে পারবে। দেখা যাবে যে রিনিউয়েবল এনার্জি পার্সেন্টেজ বেড়ে গেছে এবং নন রিনিউয়েবল এনার্জি পার্সেন্টেজ কমে গেছে। দ্যাটস দ্য আলটিমেট গোল। ঠিক আছে, এটার মধ্যে জানার মতো বিষয় আছে একটা একটা অ্যাক্রোনিম বলা আছে, অ্যাক্রোনিমটা জেনে নেবেন এমসিকিউর জন্য, যদি এমসিকিউ কখন আসে সেটার জন্য ইম্পর্টেন্ট। সরি, এত জোরে শব্দ হচ্ছিল বাইরে, আমি সাউন্ড মিউট করতে বাধ্য হলাম। আচ্ছা, এটা আমার আমার আজকের ক্লাসের লাস্ট সাইড এটাই, ঠিক আছে। তো আজকের ক্লাসটা দেখেন, আমরা যদি একটু একটু ছোট্ট করে রিক্যাপ করি। আছে আজকের ক্লাসে আমরা কী শিখলাম? আজকের ক্লাসে আমরা রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি সোর্স ডেফিনেশনটা জানলাম। কোনটা কোনটাকে রিনিউয়েবল বলা হয়, কোনটাকে নন রিনিউয়েবল বলা হয় সেটা শিখতে পারলাম। এনার্জি ডেফিনেশন করছি, প্লাস কম্প্যারিজনটা পর্যন্ত জানতে পারলাম। তারপর জানতে পারলাম যে আমাদের দেশের যে সিচুয়েশন, আমাদের দেশে কোন ধরনের সোর্সেস থেকে কী ধরনের ডিমান্ড, সেটা একটা ছোট্ট মানে খুব ইন ইন ডেপথ যে কাজ করি নাই, বাট কাজটারই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আর হচ্ছে একটা গ্রাফ দেখানো হয়েছে, যে গ্রাফে হচ্ছে এনার্জি সিচুয়েশনটাকে সামারি করা হয়েছে বেসিক্যালি। ঠিক আছে, এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, এনার্জি এগুলো ডেফিনেশন আসতে পারে, টাইপসগুলো আসতে পারে, কম্প্যারিজন আসতে পারে, মানে আসার মতো সিচুয়েশন। এনার্জি সিচুয়েশন বাংলাদেশের জন্য যেটা, সেটা এগুলো সব একদম সংখ্যা মুখস্থ করতে হবে পরীক্ষার জন্য, মেইন পরীক্ষার জন্য তা না, কিন্তু হচ্ছে যদি ক্লাস টেস্ট নেই, সেই ক্লাস টেস্টের জন্য হয়তো এই ফাইনাল ডিটেলগুলো পড়তে হবে। ঠিক আছে, আপাতত এতটুকু জেনে রাখেন। আর আমি হচ্ছে কি আপনাদের একটা ক্লাস টেস্ট নিব নেক্সট উইক জুড়ে, মানে নেক্সট উইকে আমার যে আমাদের সাথে যে আপনাদের ক্লাস, সেই ক্লাসে যার যার সেকশনে ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের টপিক হচ্ছে লেকচার 1, লেকচার 1 অনলি, লেকচার 2 না। ঠিক আছে, আপনাদের একটা সেকশন গতকালকে লেকচার 2 করছে, মানে গত সপ্তাহে ওদের ক্লাস আমি নিতে পারি নাই, এই কারণে লেকচার 2 থেকে পরীক্ষা নেব না, শুধু লেকচার 1 এর উপর পরীক্ষা হবে। ঠিক আছে, লেকচার 1 এর ম্যাম ম্যাটেরিয়ালটা ক্লাস আরেকবার একটু বলবেন ম্যাম, কি কি পড়তে হবে সিটির জন্য? ক্লাস টেস্টের জন্য, ক্লাস টেস্টের জন্য হচ্ছে ওয়েট আমি এখনই দেখাই 207-এর লেকচার 1। লেকচার 1-এ তো অনেক ধরনের ডেফিনেশনস দেওয়া আছে, এনভায়রনমেন্টের ডেফিনেশন, ক্লাসিফিকেশন আছে, এনভায়রনমেন্টের কী কম্পোনেন্ট সেগুলো আছে, সেগুলোর খুব বেসিক ডেফিনেশন আছে, খুব বড় ইনভেস্টিগেটিভ কোনো কিছু নয়, বেসিক ডেফিনেশন আছে। ইকোলজি সম্পর্কে কিছু ডেফিনেশন, আমরা অনেকগুলো ডেফিনেশন পড়ছি। তারপরে হচ্ছে যে যেমন বায়োস্ফিয়ার, এগুলো ডেফিনেশন পড়ছি। ইকোসিস্টেম কয় টাইপের আছে সেগুলোর ডেফিনেশন, মানে ডেফিনেশন পড়ছি, এই চারটা পড়ছি। তারপর ইকোসিস্টেমের সার্ভিসেস সম্পর্কে পড়ছি, এটা আপনাদের একটা টাস্ক ছিল, আপনারা সম্ভবত পড়ে আসছেন। তারপর বায়োস্ফিয়ার কম্পোনেন্ট সম্পর্কে পড়ছি, বায়োডাইভার্সিটি সম্পর্কে পড়ছি, বায়োডাইভার্সিটির লেভেলস পড়েছি, বায়োডাইভার্সিটির থ্রেটগুলো সম্পর্কে পড়ছি। তারপরে স্টেটাস অফ বায়োডাইভার্সিটি, অনেক কিছু আছে পড়ার মতো। প্রশ্ন আসবে হচ্ছে 2টা প্রশ্ন আসবে সবার জন্য, সবাই 2টা করে কোশ্চেন অ্যান্সার দেবেন। পরীক্ষায় সাধারণত অনেক সেট হয়, সো আমার সাজেশন হচ্ছে নিজে পড়ে আসলেই ভালো হবে মনে হয়। ঠিক আছে, ছোটো ছোটো ডেফিনেশন হবে, জাস্ট 2টা কোয়েশ্চেন, ধরেন 5 মার্ক করে 2টা কোয়েশ্চেন। পরীক্ষা ডিউরেশন 10-12 মিনিট বা 13-14 মিনিট পরীক্ষার ডিউরেশন হবে। ঠিক আছে, ক্লাসরুমেই হবে, যে ক্লাসরুমে ক্লাস হবে সেই ক্লাসরুমে পরীক্ষা হবে। আমি আবার আপনাদের গুগল ক্লাসরুমে এই নোটিফিকেশনটা দিয়ে দিব যে লেকচার 1-এর উপরে ক্লাস টেস্ট নিতে চাচ্ছি। ঠিক আছে,
হ্যাঁ, লেকচার 3 শেষ দেখেন, এ পর্যন্ত আর তো নাই কিছু। লেকচার 3 ছোট, আমার অংশটা কিন্তু খুব বেশি বড় না, তবে কি লেকচার 4, 5, 6 তিনটাই অনেক বড় বড়। আমাদের সম্ভবত লেকচার 4 দিয়ে আরও নেক্সট 2 সপ্তাহ অ্যাটলিস্ট লেকচার 4 পড়তে হবে। লেকচার 4টা বেশ বড়। আর যদি লেকচার 4 পড়তে পড়তে আমাদের মিড টার্মের কাছাকাছি চলে যায় তাহলে সেটা পর্যন্ত সিলেবাস থাকবে, আর না হলে আমরা লেকচার 5 যদি শুরু করতে পারি। লেকচার 5 তো শেষ করতে পারবো না, লেকচার 5 শেষ করার মতো যথেষ্ট সময় পাবো না, ঠিক আছে। বাকি যে লেকচার 11, 10 এগুলো বেশ ছোট ছোট, কিন্তু ওই এই তিনটা লেকচারই বড়, সাথে 4, 5, 6 সব থেকে বড়। পলিউশন নিয়ে তো এটা সব থেকে বড়। তো দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি, যতটুকু পড়াতে পারবো অতটুকু পরীক্ষা হবে, নো ওয়ারিস। ওকে। এবং আমি একটা জিনিস মাথায় রাখতেছি যে মিড টার্ম তো শুধু 20 মার্কের, ফাইনালে তো বেশি। তো এমন হতে পারে যে আমরা যদি পড়ায় ফেলতে পারি পড়ায় ফেললাম, কিন্তু মিড টার্মে কম সিলেবাস থাকবে। মিড টার্মে 20 মার্কসের সিলেবাসই থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। ওকে। 207 হচ্ছে 2 সেকশন, বি এবং সি সেকশন, এরকম কি? জি ম্যাম। সবারই সব অ্যাটেন্ডেন্স আছে কেন? ভেরি অ্যালার্মিং। আমি কি সবার রোল নাম্বার ডেকে যাবো? স্টুডেন্ট কতজন আছেন? 48 জন। 2 আপনার সেকশন মিলে। 48 এর করেন 47। ওকে, ডাকা শুরু করি। হ্যাঁ, মানে রেসপন্ড করবেন, রেসপন্ড করে মানে যখন রেসপন্ড করা শেষ তখন ক্লাসটা লিভ দিবে, সো দ্যাট আমি বুঝতে পারি যে আর কতজনের বাকি আছে। ওকে। 23205002, 24105015, 24105058, 24105073, 242046, 47, Even ma'am. 48, Yes, ma'am. 47। 40 আচ্ছা, একটা কথা বলি, রোল নাম্বার ডাকার পরে আপনি যখন রেসপন্ড করবেন, জাস্ট রেসপন্ড উইথ ইউর রোল নাম্বার, সো দ্যাট আমি বুঝতে পারি যে এত রোল নাম্বার রেসপন্স আসছে। 48. I'm 47. 51, 49 ম্যাম। 49, 51, 52, 52. 53, 53. 54, ম্যাম 54। 55, ম্যাম 55। 56, 55 Yes, present, 56. 56 present, 57, 58, 58, ma'am. 58. 59, 60, 62, Yes, ma'am. 62. 63, Yes, ma'am. 63. 63 present, 64, 65, 67, 68, Yes, ma'am. 68. 69, Yes, ma'am. 69. 71, 72, Ma'am, 72. 73, 75, Present ma'am 75। 77, 77. Present, ma'am. 79, 80, 81, 82, 84, 85, 87, 88, 88, Yes, ma'am. ma'am. 47. 87 এবং 88 দুজনের প্রেজেন্ট, 89, 90, 90 present 90 প্রেজেন্ট। আচ্ছা, বি সেকশনে আর কারো কি অ্যাটেন্ডেন্স বাকি আছে? ম্যাম 79 আমার আছে। ম্যাম 79 79। তারপর বলেন। Ma'am, 82. 82, তারপর ম্যাম মেহেদি 23205002। 23205002 অ্যাটেন্ড। তারপর বি সেকশন আর কেউ কি বাকি আছেন?
বি সেকশনে যারা আছেন তারা লিভ নিতে পারেন, সি সেকশনে অ্যাটেন্ডেন্স দেবো শুধু। ওকে, 242091 Present, ma'am. 92 Present, ma'am. 94 Yes, miss. 95 96 Present, 99 miss. 96 Present, miss. আপনি একটু 96. হ্যাঁ অ্যাটেন্ডেন্স আসলে রোল নাম্বারটা বললে আর কি আমি কনফিউজ হব না যে আপনি কোন রোলের এগেইনস্টে ইয়েস ম্যাম বলছেন, কারণ নেটের কারণে তো দেরি হয় একটু। 99 100 Present, ma'am. 100. 100 101 Yes, madam. 101. 102 102, ma'am. 102 103 104 104, ma'am. 105 106 107 109 110 11 Yes, ma'am. Yes, miss. Ma'am, 110. দিয়েছি। 12 13 15 16 Yes, ma'am. 16. 17 18 Yes, ma'am. 118, ma'am. 19 20 21 22 Ma'am, 22. Yes, madam. 22 আর একজন, yes madam, রোল নাম্বার